হ্যালো আমার প্রিয় বন্ধুরা। বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা গল্পটি শুরু করি। কদিনের মধ্যে বিয়েও ঠিক হয়ে গেল আমার। ছেলের সাথে আমার দেখা হলো না, কথাও হলো না। দুই পরিবারই রক্ষণশীল। বাড়ির বড়রা বলল, অসাধারণ ছেলে। পাকা কথা হবার পর একদিন রাতে হুট করে আমায় সে ফোন করল। বলল, রুহা একটু বারান্দায় আসবে, তোমায় দেখতে এসেছি। আমার বুকের ভেতরটা মুহূর্তেই এলোমেলো হয়ে গেল। একই কথা, এখন আমার বারান্দায় যেতে কোনো মানা নেই, বাড়ির ঠিক করা পাত্র। কিন্তু আমার এত মন খারাপ হলো, আমি বারান্দায় গেলাম না। বিয়ের আসরে কবুল বলছি আমি। চোখের পানিতে সমস্ত ঝাপসা দেখছি। কোথাও যেন আমায় টেনে ধরে আছে, রুহা সন্ধ্যা 7টায় একবার বারান্দায় আসবে, এই কথা বলা মানুষটা। এই অজুহাতে সেই অজুহাতের চোখের বোঝাপড়া। বাসর রাতে ও যখন আমায় জিজ্ঞেস করল, আমায় কেমন লাগল তোমার, আমার তখন দুচোখ জুড়ে ব্যথার ধারা নামছে। ও ভাবল আমার ওকে পছন্দ হয়নি। বেচারা সমস্ত রাত মনমরা হয়ে বসে থাকল আমার হাত ধরে। ধরেই নীল আমার একটা উথাল পাথাল প্রেম ছিল, অথচ আমার শুধু একটা মানুষ ছিল যে বলতো সন্ধ্যা 7টায় বারান্দায় এসো। আমার সংসার শুরু হলো। বুকের মধ্যে থাকা সেই টান চাপা দিয়ে আমি আমার স্বামীকে ভালোবাসতে খুব চেষ্টা করলাম। মেয়েদের ক্ষেত্রে আসলে বিয়ে সংসার এই ব্যাপারগুলো ম্যাজিকের মতো অনেকটা। এখানে শাসন করে কিচ্ছু শেখাতে পড়াতে হয় না। কেউ একজন যেন ভেতর থেকে হুকুম করে, সংসারকে ভালোবাসতে হবে ঠিক করেই দেয়, বলেই দেয় ইউ হ্যাভ নো আদার। অপসান বছর কেটে গেল, সংসার চল। আমার সঙ্গে তখনও থেকে গেল সন্ধ্যা 7টা। কয়েক বছর পর আমি কনসিভ করলাম। কনসিভ করার শুরু থেকে আমি ভালো ছিলাম। আমার প্রেগন্যান্সির শেষ দিকে কিছু জটিলতা দেখা দিল, ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন করাতে হলো, প্রিম্যাচিউর বেবি হলো। আমার কেসটা খুব জটিল ছিল। কেউ বলেইনি আমি বাঁচব। সবাই বললেন ডাক্তার সাহেবের হাত ভালো। ভালো ডাক্তার বলে আমি বেঁচে গেলাম। স্বয়ং আল্লাহ পাক এই ডাক্তারকে উসিলা করে পাঠিয়েছেন। যে ডক্টর আমার সি সেকশন করলেন তার নাম ওমর মাহতাব। সিজারিয়ান সেকশনের 24 ঘন্টা পর আমি যখন চোখ মেলে একটু একটু তাকাচ্ছি, আমার স্বামী আমার মাথায় হাত বুলিয়ে বললেন, আল্লাহ পাক এই ডাক্তারকে নেয়ামত হিসেবে পাঠিয়েছেন রুহা। উনি না থাকলে কি যে হতো। ওমর মাহতাব রেগুলার রাউন্ডে পরদিন আমায় দেখতে এলেন। তাকে দেখে আমার দুনিয়া একটা প্রবল ঝড় উঠল। পৃথিবীর এপাশ ওপাশ মুখোমুখি হয়ে সব ভেঙে চুরে একাকার হলো আমার ভেতর। ইনি আর কেউ নন, সেই মানুষ আমার। সন্ধ্যা 7টায় আমায় বারান্দায় এসো বলা সেইজন। আমি উঠে বসতে পারছিলাম না। বিছানায় শোয়া দুচোখ বেয়ে আমার তখন অশ্রুধারা। তিনি আমায় চেক আপ করছিলেন। বললেন, এত সুন্দর একটা বাবু হয়েছে আপনার, আপনি কাঁদছেন কেন? আমার মাথার কাছে আমার স্বামী দাঁড়িয়ে বললেন, উনাকে ধন্যবাদ বলো রুহা, উনি যে কি ভালো ডাক্তার। ওমর মাহতাব ইশারা করলেন আমার স্বামীকে আমার চোখ মুছিয়ে দিতে। আমার খুব জানতে ইচ্ছে করছিল কোথায় হারিয়ে গিয়েছিলেন তিনি, কেন হারিয়ে গিয়েছিলেন, কেন আজ এই অবস্থায়, কেন তিনি আমার পাশে। আমার সন্তানকে যখন দেখছিলেন তার চোখ তখন ছলছল করছিল। বাবুকে নিয়ে বেশ কয়েকদিন আমায় হাসপাতালে থাকতে হলো। প্রতিদিন উনি যখন রাউন্ডে আসতেন আমার চোখ বেয়ে অশ্রু ঝরত। আমি কোনো শব্দ করতাম না, চাইতাম ও না এই অশ্রু ঝরুক। উনি হাসি মুখে জিজ্ঞেস করতেন, কেমন আছেন আপনি? এই তো আর 2 দিন, তারপরই ছেলেকে নিয়ে বাড়ি চলে যাবেন ইনশাল্লাহ। আমি কিছু বলতাম না, নিঃশব্দে তাকে দেখতাম। তার ধবধবে সাদা এপ্রন ছাপিয়ে আমার দেখা মেরুন শার্টের সেই মানুষটাকে আমি দেখেই যেতাম। কিন্তু এই মানুষটা আমায় বারান্দায় যেতে বলে না, বরং রোজ সন্ধ্যায় সে আমায় দেখতে আসে। আর তাকে দেখে আমার শুধু চোখ ভেসে যায়। উনি প্রতিবার এলেই আমার চোখ মুছিয়ে দিতে বলতেন, কখনো আমার স্বামীকে, কখনো আমার মাকে। আমার বাবুকে দেখেন, আমাকে দেখেন। আমার স্বামী তো রীতিমতো তার ফ্যান হয়ে গেলেন।
রিলিজের আগে উনার সাথে কথা বলতে গেলাম আমি। আমার একা কথা বলবার সুযোগ হয়েছিল। স্বাভাবিক কথাবার্তা, যেন চেনেনি না আমাকে। নিজেকে আড়াল করার সে কি চেষ্টা তার। সব আড়াল ভেঙে আমি সেদিন জিজ্ঞেস করে ফেললাম। সবসময় তো বলতেন বাড়ি চলে আসবেন, এলেন না তো কোনোদিন। মিথ্যে কেন বলেছিলেন? তিনি হাসলেন। পৃথিবীর সমস্ত ব্যথা এসে ভর করল তার কণ্ঠস্বরে। অল্প আওয়াজে জবাব দিলেন, সাহস হয়নি। এত বড় বাড়ির মেয়ে, ভয় করত। আর এখন এত বড় বড় অপারেশন করতে বুঝি একটুও ভয় করে না? উনি টিস্যু দিয়ে বারবার চোখ মুছে গেলেন। আমি কিছুক্ষণ চুপ করে বসেছিলাম তার সামনে। হঠাৎ করেই একটা অদ্ভুত আবদার করে বসলাম, বাবুর একটা নাম রেখে দিন তো। উনি চমকে গেলেন খুব। আমি দ্বিধা কাটিয়ে দিলাম, দিন। আমি ডাকবো ওকে? আপনার কিছু তো আমার সঙ্গে থাকলো। উনি বাবুর নাম রেখে দিলেন মৃদুল। এই নামটা বুঝি নিজের সন্তানের জন্য ভেবে রেখেছিলেন? না না, এটা তো এক্ষুনি মাথায় এলো। মিথ্যে বলার সে কি জোর চেষ্টা। চলে আসবার আগে তিনি বললেন, বিয়ের দিনে গিয়েছিলাম আমি। এত কাঁদছিলেন আপনি। আমি অনেকক্ষণ বসেছিলাম। ছবি খারাপ হয়ে যাচ্ছিল বলে ক্যামেরাম্যান খুব রিকোয়েস্ট করছিল আপনাকে, কাঁদবেন না, কাঁদবেন না। আপনি দুহাতে মুখ ঢেকে তাও কাঁদলেন। শেষে মুখ ধুয়ে সব বিয়ের সাজ মুছতে হলো। আমি অবাক হয়ে কথা শুনে গেলাম তার। প্রথম দেখায় তুমি করে ডেকে ফেলা মানুষটার কাছে আজ কি ভীষণ স্পষ্টভাবে আপনি হয়ে গেছি আমি। সেদিনের পর আমি তার সমস্ত খোঁজ নিয়েছিলাম। বিয়ে করেননি, একা থাকেন। তার বাবা মা দুজনেই ডাক্তার। খুব ইচ্ছে করত একদিন গিয়ে জিজ্ঞেস করি, কেন বিয়ে করেননি? আমার জন্য। সুযোগ হয়নি, সুযোগ চাইও নি। তারপর একদিন উনি আবার কোথায় যেন হারিয়ে গেলেন। মানুষটা যে কি, কেবল হারায় বারবার। এখন আমি যখন মৃদুলকে ডাকি, আমি জানি না আমার ভেতরে তখন কি যেন হয়। কেউ যেন বলে, তোমার একজন আছে রুহা, কিংবা ছিল, যে তুমি কাঁদলে চোখ মুছিয়ে দেবার জন্য পাশে কাউকে খুঁজে হয়রান হয়। যে চায় সর্বক্ষণ তোমার পাশে কেউ থাকুক, তুমি কাঁদলে চোখ মুছিয়ে দেবে। সন্ধ্যা 7টা বাজলে সেই কেউ একজন এখনো আমার ভেতরটাই টেনে ধরে। কাটা ছেঁড়া চলে, বারান্দায় এসো রুহা। আমি কখনোই বারান্দায় যাই না। মৃদুলকে পড়তে বসাই, রান্না করি, ঘর গোছাই, টিভি দেখি। ও এলে চা বানিয়ে দিই। আর তার ফাঁকে ঘড়ির দিকে তাকাই। কটা বাজে? সন্ধ্যা 7টা। কেউ জানে না পৃথিবীর। আমি জানি সন্ধ্যা 7টা বলে আমার নিজের একটা সময় আছে, একটা অপেক্ষা করা মানুষ আছে। উহু ছিল। বারান্দায় না যাওয়া আমার কিছু মুহূর্ত আছে। এই নিয়েই তো কাটছে জীবন। সন্ধ্যা 7টার জীবন। বুকের ভেতর থাকা রুহা বারান্দায় এসো জীবন। চোখ খুলে পিটপিট করে তাকালাম। একটা রুমে শুয়ে আছি আমি। বিশাল বড় রুমটা। বেড থেকে একটু দূরে সোফা, তার সামনে টেবিল, তার অপর পাশে কাবাট। পুরো রুম হোয়াইট কালার, সব জিনিসও হোয়াইট কালারের। তবে কি যার কাছে রেহান ভাই আমাকে বেচে দিচ্ছে। আমি সেখানে তার বাসায়, মনে হতেই বুকের মাঝে চাপা একটা যন্ত্রণা শুরু হলো। জানি না কি আছে কপালে। কোথায় আছি আমি এখন? আমার ভাবনার মাঝেরই মাঝ বয়সী একজন মহিলা রুমে এলো। আমাকে দেখেই বলল, উঠে পড়েছ মা? নাও খেয়ে নাও তো দেখি গু। আমি কোথায়? তুমি আমার স্যারের বাসায়। তার মানে সত্যি আমি এখন অন্য কারোর অধীনে। আমি আর মহিলাটিকে জিজ্ঞেস করলাম না কে ওনার স্যার। কোনো ইচ্ছাই নেই জানার। রেহান ভাই আমার সাথে এটা কিভাবে করতে পারল? ছি, আমি জানি না কেন এমনটা করল। মিস্টার ভূতের কথা মনে পড়ছে খুব। উনি যদি একবার আসতো আমাকে বাঁচাতো। আমার ভাবনার মাঝেই মহিলাটি বলে উঠল, হা করো মা, তুমি আমার মেয়ের বয়সী, তাই তুমি করেই বললাম, কিছু মনে করো না আগে। না আন্টি, সমস্যা নেই গু। আচ্ছা, হা করো তো। আমাকে খাইয়ে দিয়ে চলে গেল। উনি যেতেই রুমে কেউ প্রবেশ করল। আমি তাকাইনি তার দিকে। কেনই বা তাকাবো? চিনি না জানি না, অচেনা একজন মানুষ। আজ নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে।
রুমে আসা লোকটা কিছু বলল না আমাকে। চুপচাপ ওয়াশরুমে গেল মনে হয়। যাক বাবা, বেঁচে গেছি। আমাকে এখান থেকে পালাতে হবে, যে করেই হোক। আমি আস্তে আস্তে বেড থেকে নেমে রুমের বাহিরে এলাম। এটা তো বাড়ি নয়, যেন রাজপ্রসাদ। হবেই তো, এত টাকা না থাকলে কেউ মেয়ে কিনে। ছিঃ, আমি সোজা এখান থেকে পালিয়ে আব্বু আম্মুর কাছে চলে যাব। যেই ভানা সেই কাজ। বাড়ির মেইন দরজা পর্যন্ত যেতে অনেক বেগ পেতে হয়েছে, তবুও বের হতে পেরেছি। এ কি এত সিকিউরিটি কেন? অনেক কষ্ট করে ওদের চোখ ফাঁকি দিয়ে রাস্তায় আসতেই একটা শক খেলাম। এটা কোনো রাস্তা? চিনি না কেন? আর মানুষগুলো এমন বিদেশিদের মতো কেন? অদ্ভুত তো। আমি বুঝতে পারছি না আমি ঠিক কোথায় আছি। এটাই কি বাংলাদেশ? কোন দিকে যাব? সামনে একটা ছোট বাবু দাঁড়িয়ে ওর মাম্মামের সাথে। পিচ্চিটাও ইংলিশ বলছে। আমি কি তাহলে অন্য দেশে? কথাটা ভাবতেই গায়ের মধ্যে কাঁটা দিয়ে উঠল। সামনের দিক এগোতে থাকলাম। তখনই একটা গাড়ি ঝড়ের বেগে আমার সামনে আসে। আমার হাত ধরে টেনে গাড়িতে বসিয়ে দরজা লক করে দেওয়া হলো। গাড়িতে থাকা লোকটি আমার দিকে না তাকিয়ে সামনের দিকে তাকিয়ে বলল, পালিয়ে কাজটা ভালো করনি। এটা তোমার বাংলাদেশ না, এটা সুইডেন। এখানে আমার কথাই সব। লোকটার গলা বেশ চেনা লাগল, কিন্তু কোথায় শুনেছি মনে পড়ছে না। মাস্ক পরার জন্য মুখ দেখা যাচ্ছে না। আমি চুপ করেই আছি, জানি না আবার কোনো ঝামেলায় পড়তে হয়। বেশ কিছুক্ষণ পর যে বাড়ি থেকে পালিয়েছিলাম, সেখানে এসে গাড়ি থামল। আমাকে গাড়ি থেকে নামিয়ে টেনে বাড়ির ভিতরে নিয়ে যেতে লাগলো লোকটি। তারপর একটা অন্ধকার রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। রুমটা এতটাই অন্ধকার যে নিজেকেই দেখতে পারছি না। লোকটা আমার সামনে এসে বলল, এই পালানোর ভুলটা নেক্সট টাইম করো না সারা, পস্তাতে হবে তখন। কে আপনি? আমি এখানে কেন? আমি বাসায় যাব। বাচ্চাদের মতো আবদার করে লাভ নেই সারা। আমি তোমাকে সাবধান করেছিলাম, বলেছিলাম নিজের ক্ষতি হতে দিও না, তাহলে ওই দিন আমার থেকে ভয়ানক কেউ হবে না। তুমি আমার কথায় কান দাওনি। এখন এই অন্ধকার ঘরটাই তোমার ঠিকানা। গে না না, প্লিজ আমাকে যেতে দিন। আর আপনি মিস্টার ভূত? হুম, আমি। কে আপনি? আপনাকে দেখতে চাই আমি। দেখবে? ওকে ফাইন, তোমার একটা কথা তো রাখাই যায়। বলে রুমের দরজা খুলে দেয় লোকটি, আর আলো এসে চোখে পড়ে আমার। তখনই ঘাড়ে কিছু ফুটার অনুভব হয়। আর কিছু মনে নেই। লোকটি সারাকে কোলে তুলে অন্ধকার রুম থেকে বের হয়ে নিজের রুমে নিয়ে যায়। তারপর বেডে শুইয়ে দেয় সারাকে। তুমি ওই দিন আমার কথা শুনোনি, তাই কাল এত বড় বিপদ হয়ে গেল। যদি আমি 1 মিনিট লেট করে পৌঁছাতাম তবে কি হবে একবারও ভাবতে পারো? তুমি আমাকে ভালোবাসো কি না সেটা নিয়ে আমার আর মাথা ব্যথা নেই। আমি তোমায় ভালোবাসি, এটাই যথেষ্ট। তুমি আমার হয়েই থাকবে। কেউ না জানুক, ওই পূর্ণিমার চাঁদ জানে তুমি আমার। কালকে তোমাকে নিয়ে আসার কয়েক সেকেন্ড পরই পুলিশ এসেছিল ওইখানে। রেহান সহ সবাই এখন পুলিশের আওতায় আছে। তোমার কিছু শাস্তির প্রয়োজন সারা, তাই এখানে এনেছি। ওরা তোমাকে যে মেডিসিন দিয়েছিল, তুমি 4-8 ঘন্টার বেশি সময় জ্ঞানহীন ছিলে। আমি চাই না আর কোনো ক্ষতি হোক তোমার, তাই কিছুদিন তুমি আমার কাছে থাকবে।